নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 1 অক্টোবর পর্যন্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 205টি অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে খুন, গুম করা, দেশের সম্পদ লুট করা সহ নানাবিধ অভিযোগ এবং আওয়ামী লীগের বহু নেতা কর্মীর বিরুদ্ধেও এরকম গুচ্ছ গুচ্ছ অভিযোগ আছে। 11 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ইউনূস ঘোষণা করেছিলেন যে 6টি ক্ষেত্রে সংস্কার হবে। এক, সংবিধান সংস্কার হবে, বিচার বিভাগে হবে, নির্বাচন কমিশনে হবে, পুলিশে হবে, জনপ্রশাসনে হবে এবং আর্থিক ক্ষেত্রে হবে। তিনি মৌখিকভাবে কারা কারা এইসব কমিশনের নেতৃত্বে থাকবেন তাদের নাম পর্যন্ত বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত ওই অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ্তি জারি করেনি। মৌখিকভাবে মোহাম্মদ ইউনূস ওই কমিশনের চেয়ারম্যানদের নাম বলেছিলেন যে কমিশনের বাকি সদস্য কারা হবে সেটা চেয়ারম্যান ঠিক করবেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। তাই প্রশ্ন উঠছে, এই অন্তর্বর্তী সরকার আদৌ কি সংস্কার করতে চায়? যতক্ষণ না সংস্কার হবে ততক্ষণ নির্বাচন হবে না। এখন বলছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর মত নিতে হবে। তাহলে রাজনৈতিক দলগুলোর মত নিয়েই তো আপনি কমিশন তৈরি করবেন বলে 11 তারিখ জানিয়েছিলেন। তাহলে হঠাৎ করে আবার নতুন করে রাজনৈতিক দলগুলোর মত নিতে হবে কেন? সময় কিনতে চাইছেন ইউনূস? ইউনূস কি ক্ষমতা ছাড়তে চাইছেন না? আপনারা মনে করে দেখুন, তিনি যখন দায়িত্ব নিলেন বলেছিলেন আমাকে 6 বছর সময় দিতে হবে। আবার সেনা শাসক ওয়াকারুজ্জামান রয়টারকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে 12 থেকে 18 মাসের মধ্যে সাধারণ নির্বাচন সম্পূর্ণ করতে হবে। দেখুন, মোহাম্মদ ইউনূস একজন চিফ অ্যাডভাইজার। স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসক একজন চিফ অ্যাডভাইজার হতে পারে? সেই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে ইউনূসের সঙ্গে পার্শ্ব বৈঠক করেন। আপনাদের আগ্রা সামিটের কথা বলা আছে, মনে আছে? জেনারেল পারভেজ মুশারফ সঙ্গে অটল বিহারী বাজপেয়ী। নওয়াজ শরীফকে কু করে হটিয়ে মুশারফ পাকিস্তানে ক্ষমতা দখল করেছিলেন। প্রথমে তিনি বললেন নিজেকে তিনি চিফ এক্সিকিউটিভ, কিন্তু একজন চিফ এক্সিকিউটিভের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তো কোনো সামিটে বসতে পারেন না, তাই রাতারাতি নিজেকে অ্যানয়েন্ট করলেন প্রেসিডেন্ট হিসাবে। তা ইউনূসের সেই রকম পরিকল্পনা আছে কিনা আমি জানি না, কিন্তু তিনি কিন্তু ক্ষমতা ছাড়তে চাইছেন না। এখন খেলতে নেমে গেছে সেনাবাহিনী। দেখুন, এই ধরনের ভঙ্গুর গণতন্ত্রে সেনা সবসময় সুযোগ খোঁজে ক্ষমতা দখলে। আপনি 71 থেকে 24 পাকিস্তান দুজন সেনা শাসককে পেয়েছে, জিয়াউর রহমান এবং পারভেজ মুশারফ। বাংলাদেশও পেয়েছে বেগম খালেদা জিয়ার স্বামী, তার নাম জেনারেল জিয়াউর রহমান, এবং HM এরশাদ বা হুসেন মোহাম্মদ এরশাদ। অর্থাৎ এমন একটা ভাব তৈরি করা হয় সেনাবাহিনী হচ্ছে অপাপবিদ্ধ, সেনাবাহিনীতে কলঙ্ক লাগানো ঠিক নয়, আর বাকি সব চোর। রাজনীতিবিদরা চোর, ব্যুরোক্র্যাট চোর, পুলিশ প্রশাসন চোর, আর সেনাবাহিনী অপাপবিদ্ধ। এবং এই দেশগুলোতে ধর্ম একেবারে ক্ষমতার ভরকেন্দ্রে, তো তাই সেনাবাহিনীর এই অপাপবিদ্ধ ভূমিকাকে এন্ডোর্স করে ধর্মীয় গুরুরা। তাই সেনাবাহিনী অপার ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। দেখুন, ভারতবর্ষেও ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা চালু করেছিলেন।
তারপরে নির্বাচন হয়। কিন্তু সেনাবাহিনী এই জরুরি অবস্থার আগে, জরুরি অবস্থার সময় বা জরুরি অবস্থার পরেও ব্যারাকেই ছিল। ইন্দিরার যে যে ড্রাকোনিয়ান সব জিনিসপত্র করেছিলেন, পরবর্তীকালে সেগুলো বাতিল করে পরবর্তী সরকার। সেখানে সেনাবাহিনী কোনো টাইম ফ্রেম বেঁধে দেয়নি, অর্থাৎ সেনাবাহিনী ব্যারাকেই ছিল এবং পলিটিক্যাল লিডারশিপের নেতৃত্ব মেনে চলত। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এই যে টিনপট ডিক্টেটর ইউনুস, তিনি ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে জানিয়েই দিলেন কিভাবে বাংলাদেশে শেখ হাসিনাকে গদিচ্যুত করা হয়েছে। মাহফুজ আলম বলে একটা ছেলেকে তিনি তুললেন মঞ্চে, সেই নাকি মস্তিষ্ক, এটি জঙ্গি সংগঠনের সে মাথা। বহু মানুষ মারা গেছেন বাংলাদেশে, এখনো অনেকে মৃত্যুর সঙ্গে যুঝছে। খুব অল্প বয়সী সব ছেলে, তাদের জীবন পড়ে আছে। অনেকে হয়তো চিরকালের জন্য পঙ্গু হয়ে যাবে, কারো চোখ নষ্ট হয়ে যাবে। ব্রিগেডিয়ার সাখাওয়াত এই মৃত্যু নিয়ে তদন্ত করছিলেন। চাঞ্চল্যকর দাবি তিনি করেছেন যে অনেক মৃতদেহের শরীরে যে বুলেট পাওয়া গেছে, সেই বুলেট কখনো বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, ন্যাটো বাহিনীর সদস্যরা সেই বুলেট ব্যবহার করে। তাহলে ন্যাটো বাহিনীর সদস্যদের বুলেট কিভাবে বাংলাদেশে এলো এবং কাদের কাছে এলো? তাহলে পরিকল্পিত চক্রান্ত। ইউনুস নিজেই বলেছেন যে এটা গণ অভ্যুত্থান বা বিপ্লব নয়। অনেক দিন ধরে পরিকল্পনা করা হচ্ছিল, বিদেশি শক্তি ছিল যারা নিজেদের লিবারাল ডেমোক্রেসি বলে গর্ববোধ করে, বিভিন্ন দেশে গণতন্ত্র নেই বলে কুমিরের কান্না কাজে, বিভিন্ন দেশে সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে বলে সরব হয়। তারা নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে বাংলাদেশের মাটিতে নৌঘাঁটি বানিয়ে এই অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে তারা এই কাণ্ডকে মদত দিয়েছিল বলে অনেকেই বলছেন। হাসিনা বাংলাদেশের মাটিতে নৌঘাঁটি হোক, কোনো বিদেশি শক্তি চাননি। হ্যাঁ, তিনি অটোক্র্যাট, আমি তাকে কোনো সাফাই দিচ্ছি না, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। কিন্তু যেটাকে অভ্যুত্থান বা বিপ্লব বলা হচ্ছে, সেটা কি প্রকৃতপক্ষে অভ্যুত্থান ছিল, নাকি একটা পরিকল্পনা মাফিক ধাপে 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 পুরো কাজটা করা হয়েছে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. একটা সংগঠন, তারা বলছে যে বাংলাদেশে দুর্গাপুজো করলেও অনেক বিধিনিষেধ মেনে করতে হবে। ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা, যে দুর্গাপুজো মাইক বাজানো যাবে না, তাতে আজানের সমস্যা হবে। মাতৃ প্রতিমা কত ফুট হবে সেটা তাদের আগাম জানাতে হবে। চাঁদা নেওয়া যাবে না, শরিয়া অনুযায়ী অন্য ধর্মাবলম্বীদের উৎসবে চাঁদা দেওয়া নিষিদ্ধ, অপরাধ। এবং হিন্দু ধর্মাবলম্বীদের পুজো মণ্ডপের সামনে ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী পোস্টার ডিসপ্লে করতে হবে। এরকম অনেক ফতোয়া। একটা তো অভিযোগ উঠেছিল যে দুর্গাপুজো কমিটিগুলোর কাছ থেকে 5 লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে পুজো করার অনুমতি বাবদ। অনুমতি দেওয়া হবে এই শর্তে। ইউনুস জামাতের শীর্ষ নেতাকে নিয়ে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, বলেছিলেন আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, বাংলাদেশ সবার, কোনো ধর্মীয় ভেদাভেদ হবে না।
আবার বাংলাদেশের উত্তরাতে পূজা করতে দিব না বলে মিছিল বেরোলো, আর ইনসাফ প্রদানকারী ছাত্র জনতা ফতোয়া জারি করলো। তারা এটাও বলেছে দুর্গাপুজোর সময় কেন ছুটি দেওয়া হবে, কয়েক শতাংশ মাত্র হিন্দু আছেন, তাদের জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষের একদিনের কাজ কেন বন্ধ করতে হবে, অর্থনীতির ক্ষতি হবে। রীতিমতো সাম্প্রদায়িক হুমকি উস্কানি দিচ্ছে। তারা ভুলে যাচ্ছে তারা যদি সাম্প্রদায়িক উস্কানি দেয় তাহলে অন্য প্রান্তের মৌলবাদীরাও উৎসাহিত হবে, তাহলে বাতাবরণটা দূষিত হয়ে যাবে। বাংলাদেশের আমি জানি না মুক্তমনা গণতন্ত্রপ্রিয় প্রকৃত ধর্মনিরপেক্ষ মানুষ এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন। দেখুন, অতীতেও দুর্গাপুজোর সময় বাংলাদেশে অশান্তি হয়েছে, মা দুর্গা আক্রান্ত হয়েছেন, পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার জন্য সংঘর্ষ হয়েছে। তা দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, হিন্দু বাঙালি। দেখুন, আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার, ওরা বলছে ধর্ম যার যার উৎসব তার তার। অর্থাৎ সর্বজনীন শব্দটাও লেখা যাবে না দুর্গাপুজোর ব্যানারে। এই ধরনের ফতোয়া বাংলাদেশের সাধারণ মানুষ কি সমর্থন করেন? এবার তাদেরকে একটা অবস্থান নিতে হবে। তারা যদি এই মৌলবাদীদের ভয়ে চুপ করে থাকেন তাহলে এই মৌলবাদীরা উৎসাহিত হবে। বাংলাদেশের মাটিতে মৌলবাদীদের হুঙ্কার যত বাড়বে, অন্য প্রান্তেও কিন্তু মৌলবাদ উৎসাহিত হবে। তাহলে বাংলাদেশের মানুষ যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে চান, তাহলে তাদের কিন্তু এই সব ফতোয়ার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হতে হবে। ভয় পেয়ে ঘরে ঢুকে থাকলে চলবে না। অনেকে বলেন, দাদা আপনাদের দেশে কি হচ্ছে শুনে রাখুন। নেহেরু লিয়াকত চুক্তিটা পড়ুন ভাই। স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে মুসলমান জনসংখ্যা বেড়েছে 20% কাছাকাছি। আপনাদের দেশে যত মুসলমান ভাই বোনেরা আছেন তাদের থেকে আমাদের দেশে বসবাসকারী মুসলমান ভাই বোনের সংখ্যা বেশি। তারা ভালোই আছেন। একাত্তা বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি বলছি না, সেগুলো সত্যিই বিচ্ছিন্ন, কিন্তু এই ধরনের ফতোয়া যেটা বাংলাদেশের মৌলবাদীরা দিচ্ছে, ওখানে সনাতনীরা দুর্গাপুজো করবে তার জন্য এই মানতে হবে, ভারতবর্ষে সব হয় না, হবেও না। ভারতবর্ষ প্রকৃত ধর্মনিরপেক্ষ। আমরা সব ধরনের সাম্প্রদায়িকতাকে নিন্দা করি। আমাদের ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা এটাই যে সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে নীরব থাকব, আর সংখ্যাগরিষ্ঠের ক্ষুদ্র অংশ যদি এমন কাজ করে যেটা নিন্দা হওয়া দরকার, সেইটাকে ফুলে ফেপে তুলে ধরব, আর সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে নীরব থাকব। ভারতবর্ষের একটা অংশের মানুষের রাজনৈতিক দলের কাছে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ছিল এটাই, অর্থাৎ সংখ্যালঘুর সাম্প্রদায়িকতা নিয়ে নীরব থাকো। কিন্তু এখন ভাই জমানা বদলেছে। সব ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সরব। আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে। এই রাজনাথ সিং বলেছেন না, পাকিস্তান যদি ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতো, যে কঠিন শর্তে আইএমএফ এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিচ্ছে, তারা 2 ডজন বার নিয়েছে। আইএমএফ অ্যাডিক্ট তো, ভারত আরো অনেক সহজ শর্তে অনেক বেশি টাকা তাদেরকে দিত, দান করে দিত।
আরে আমার প্রতিবেশী না খেয়ে মরবে, আমার ডান হাত কি মুখে উঠবে? 90,000 কোটি টাকা মোদিজি দিয়েছে কাশ্মীরের জন্য, পাকিস্তানকে দিয়ে দিত, সুদও দিতে হতো না, যা। কিন্তু নির্লজ্জরা কাশ্মীরে সন্ত্রাসবাদীদের মদত দেবে। আরে ওদের জিডিপি পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, আর এক্সপোর্ট পরিমাপ হয় সন্ত্রাস দিয়ে। আমার বাংলাদেশি ভাইয়েরা, সবাই নয়, একটা অংশ এখন পাকিস্তান প্রীতিতে ডগমগ করছে। শুনুন, 1.5 লক্ষ সরকারি চাকরি অবলুপ্ত হয়েছে পাকিস্তানে, আবার IMF এর কাছে গিয়ে হাত কসলাচ্ছে, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। উর্দুকে বাংলাদেশের রেডিওতে সম্প্রচার হচ্ছে। কেউ কেউ এই দাবি হয়তো ভবিষ্যতে তুলবে যে জিন্নাই আমাদের জনক। আসলে বাংলাদেশ সৃষ্টিত জিন্নার দ্বিজাতি তত্ত্বের ধারণার মূলে কুঠারাঘাত করে। তাই বাংলাদেশের স্বাধীনতার যারা বিরোধী ছিল প্রথম থেকেই, তারা বাংলাদেশের অস্তিত্বটাই মানতে চায় না, যে ধারণার উপর বাংলাদেশ হয়েছে সেটাকেই মানতে চায় না। এই অন্তর্বর্তী সরকার এবং তার চিফ অ্যাডভাইজারের জমানায় তারা খুব উৎসাহিত, খুব শক্তিশালী। তারা ভাবছেন এইভাবেই দিন চলবে, এমনি করেই যায়, যতদিন যাক না। বাংলাদেশের মানুষকে ঠিক করতে হবে তারা পাকিস্তানের ক্লায়েন্ট স্টেট হবে নাকি স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে থাকবে, এবং যেখানে সব ধর্মের মানুষের সমানাধিকার, ধর্মাচরণের অধিকার, চাকরির সুযোগ, শিক্ষার সুযোগ সব সমান সমান থাকবে। আবার বলছি, বাজপেয়ীজি বলতেন, আমি বন্ধু বদলাতে পারি, আমি তো প্রতিবেশী বদলাতে পারি না। আমরা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বিশ্বাস করি, প্রতিবেশীকে বন্ধু বলে মানি। অতীতে তার জন্য আমাদের অনেক খেসারত দিতে হয়েছে, কিন্তু এটা ভারতবর্ষের বিশ্ববিখ্যাত। আশা করব বাংলাদেশের মৌলবাদ বিরোধী, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মানুষ সনাতনীদের শারদোৎসবকে উপলক্ষ করে যে ধরনের ফতোয়া দিচ্ছে, তার বিরুদ্ধে তারা পথে নেমে সরব হবেন। এই আশা আমরা তো রাখতেই পারি আপনাদের কাছ থেকে।